প্রতিটি সেক্টরে কিন্তু আওয়ামী লীগের গভর্নমেন্টে স্বৈরাচারের লোকজন বসে আছে, শক্তের ভক্ত নরমের জন্য। এই শেখ হাসিনাও যে এত ফুটুর ফুটুর করতেছে বাইরে থেকে, কিছু করতে পারবে না। নাই মামার চেয়ে কানা মামা ভালো। আমার কথা, কানা মামার চেয়ে তো মামা না থাকা আরো ভালো। বিতর্কিত লোকজনকে উপদেষ্টা এবং তাদের বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের কাজে নিয়োগ করতেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাস। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত HRM রোকনউদ্দিন। তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক, রাজনীতি নিয়েও কথা বলেন, সামরিক কূটনীতিক হিসেবেও এক ধরনের সুখ্যাতি ওনার রয়েছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবার পরে বাধ্যতামূলকভাবে তাকে চাকরিচ্যুত করা হয়। এর আগে তিনি বাংলাদেশের হয়ে সামরিক দূত হিসেবে কুয়েতে বাংলাদেশ এম্বাসিতে সংযুক্ত ছিলেন, সামরিক গোয়েন্দা বাহিনীতেও কাজ করেছেন। তো আজকে আমরা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত HRM রোকনউদ্দিন ওনার কাছ থেকে বিশ্লেষণ শুনব। দর্শক, আপনারা জানেন যে জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, এগুলোর আলোচনা শুনব, ব্যাখ্যা বিশ্লেষণ শুনব। আমাদের হাতে যে কয়েকটি খবর রয়েছে এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন, কোনো ডেভিল যেন পালাতে না পারে। যতদিন পর্যন্ত ডেভিল থাকবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে। আরেকটি সংবাদ রয়েছে, সেটি হচ্ছে 6 দফা দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান। সেই বিডিআর সদস্যরা যারা বিডিআর বিদ্রোহের পরে যাদের বিভিন্ন অভিযোগে বিভিন্ন অপরাধী সাজিয়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয় এবং এদের সবাইকেই বাধ্যতামূলক চাকরির থেকে অপসারণ করা হয়। যদিও এই 5 আগস্ট পরবর্তী সময় তাদের অধিকাংশ অপরাধ মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এই যে বিডিআর বিদ্রোহের পেছনের যে কারণ বা কলকাঠি কারা নেড়েছে সেটিও বেরিয়ে আসতে শুরু করেছে। সুতরাং সেই চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। এছাড়া এই মুহূর্তে প্রতিদিনেরই আলোচিত বিষয় হচ্ছে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের চাপের মধ্যেই রেখেছেন এই রোডম্যাপ ঘোষণা নিয়ে। এবং সর্বশেষ গতকাল সোমবার সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে সবচেয়ে বড় সাংগঠনিক কাঠামোর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। বিএনপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল উপদেষ্টা পরিষদের সাথে দীর্ঘ বৈঠকের পর বিএনপি এখন বেরিয়ে এসে যেটি বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তাগাদা আবারও দেয়া হয়েছে দলটির পক্ষ থেকে। যদিও এখনও পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচনের বিষয়ে পরিষ্কার কোনো ধারণা আজ এখনো পর্যন্ত আমরা পাইনি। তবে আমরা প্রত্যাশা করি যে হয়তো কোনো বার্তা এখান থেকে আসতে পারে। এসব বিষয় নিয়ে আলোচনা শুনব। ব্রিগেডিয়ার রোকনউদ্দিন, আপনি শুনলেন, আমাদের হাতে বেশ কয়েকটি খবর রয়েছে। শুরুতেই যেতে চাচ্ছি যে এই যে অপারেশন ডেভিল হান্ট, এই বিষয়টি আসলে অপারেশন ডেভিল হান্ট একটি অপারেশন খুবই জরুরি ছিল। সেটি আরও আগে করলে বাংলাদেশের জন্য আরও ইতিবাচক হতো এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু অনেকে অনেক ধরনের অভিযোগের মধ্যেও ফেলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার দোসরদের অধিকাংশই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বা বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের ছত্রছায়ায় থেকে তারা নিরাপদ আশ্রয়ে সরে যেতে সমর্থ হয়েছেন। তো এরপরে এই অন্তর্বর্তীকালীন সরকার এ পর্যন্ত 183টি আন্দোলনের মুখে পড়তে হয়েছে। এই বিষয়টি আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ সাইদ ভাই, আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল জি-কে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনাদের মাধ্যমে আপনাদের সকল দর্শক শ্রোতা যেখান থেকে শুনছেন সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। অপারেশন ডেভিল হান্ট আসলে এটা হচ্ছে একটা সমন্বিত যৌথ বাহিনীর অপারেশন। আমি আপনার সাথে একমত এবং
এই জিনিসটার প্রয়োজনীয়তা সাধারণ জনগণ আসলে অনুভব করেছিল সেই 5ই অগাস্টের পরপরই, সরকার গঠনের পরপরই এই কাজটা করা উচিত ছিল। বাট ওই একটা কথা আছে ইংলিশে যে ইট ইজ বেটার টু বি লেট দ্যান নেভার। দেরিতে হলেও এই কাজটা, এই উদ্যোগটা নেয়ার জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে চাই। এইটার আওতায় যেমন অনেকে প্রশ্ন করছেন ডেভিল কারা, এটা আমরা সহজেই বুঝতে পারি, কারণ আমাদের সমাজে সেই 5 অগাস্ট পরবর্তী সময়কালে বিভিন্ন ঘটনা প্রবাহে একটার পর একটা ঘটনা বিদেশি চক্রান্তের ইনফ্লুয়েন্সে আমাদের দেশে স্বৈরাচারের দোসর যারা এখনও ঘাপটি মেরে বসে আছে, তারা যে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছে, জনজীবনে অস্থিরতা সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন ধ্বংসাত্মক, নাশকতামূলক এবং গুজব ছড়িয়ে সোশ্যাল মিডিয়াতে আমাদের সরকারকে তাদের কাজে ব্যাহত করার চেষ্টা করছে, এবং সরকারকে, তাদের উদ্দেশ্য হচ্ছে সরকারকে ব্যর্থ প্রমাণ করা। এবং এর সাথে জড়িত যেসব সন্ত্রাসী, চাঁদাবাজ এবং আওয়ামী লীগের দোসর, নিষিদ্ধ ছাত্রলীগের যেসব সদস্যরা আছে, তাদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত, তাদেরকে গ্রেফতার করা উচিত, যে জিনিসটা অনেক আগেই হওয়া উচিত ছিল। এবং আমরা জানি যে অনেক অবৈধ অস্ত্র বাইরে রয়ে গেছে তাদের সেই সন্ত্রাসী ছাত্রলীগের কাছে। আর 5 পরবর্তী বিভিন্ন থানা লুণ্ঠনের মাধ্যমে যেসব অস্ত্র আমরা হারিয়েছি, তার মাঝে অনেক অস্ত্র আমরা পাইনি। সো এইসব কারণে আসলে এর মূল টার্গেট হচ্ছে চাঁদাবাজ, দখলবাজ এবং জনজীবনে যারা অশান্তি সৃষ্টি করছে তারা, এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা। সো এইটাতে যৌথ বাহিনীর ভিতর র্যাব, পুলিশ, সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করবে, তারা যৌথভাবে অপারেশন চালাচ্ছে। আমরা জানি যদিও সেনাবাহিনী সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে প্রায় অ্যারাউন্ড 4 মান্থস তারা মাঠে আছে, যদিও এটার জন্য ওদের জন্য খুব বেশি হয়ে যাচ্ছে, কারণ পুলিশের স্বল্পতা আপনারা জানেন বিভিন্ন জায়গায়, এবং প্রয়োজন ছাড়া আমাদের সেনাবাহিনী এইসব কাজ করতে অভ্যস্ত নয়। ব্যারাকের বাইরে এতদিন থাকা ওরা অভ্যস্ত নয়। যখনই সরকার চাইবে আসবে, কাজ সেরে চলে যাবে। বাট এরপরও সরকারের অনুরোধে সেনাবাহিনী আবার এই অপারেশন ডেভিল হান্টে সহযোগিতা করছে। তো আমরা আশা করি এটার একটা আশাবঞ্জক ফল পাবো। তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে জনগণের কাছে আমার অনুরোধ থাকবে, একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হিসাবে, যে আপনারা সেনাবাহিনী সহ যৌথ বাহিনীকে সার্বিকভাবে তথ্য প্রদান করে এবং সার্বিকভাবে সহযোগিতা করুন, যাতে জি অভিযান, এইখানে আমার একটি প্রশ্ন, অভিযানে তারা সফল হয়। আমার একটি প্রশ্ন জেগেছে, যেটি আসলে জানবার খুব আগ্রহ। সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, তিনি কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমরা দেখলাম যে তিনি পুলিশে কর্মরত এখনও যারা পুলিশ বাহিনীতে রয়েছেন তাদের সাথে নাকি ওনার কথাবার্তা হয়েছে, এবং প্রস্তুত থাকবার জন্য এক ধরনের নির্দেশনা দেয়া হয়েছে, এবং সেই বার্তাটি তিনি কিন্তু আওয়ামী লীগের পলিসি লেভেলে দিয়েছেন। তো সেক্ষেত্রে তার মানে প্রশাসনের মধ্যেই তো এখনো পর্যন্ত ডেভিল রয়ে গেছে। তো আপনি সিভিল ডেভিলদেরকে ধরবেন, ঠিক আছে, কিন্তু আমলাতন্ত্র বা প্রশাসনের মধ্যে যে ডেভিল রয়েছে সেটি ধরবার জন্য আপনার এই যৌথ বাহিনী কিভাবে কাজ করবে? যৌথ বাহিনী তো লোকালয়ে কাজ করছে। আপনার সাথে একমত। আসলে দেখেন, ডক্টর ইউনূস আমরা সবাই জানি, হি ইজ এ গ্লোবাল পারসন এবং হি ইজ এ ট্যালেন্ট, এবং আমাদের গর্ব যে আমাদের জাতি এরকম একটা, আমাদের একজন ইউনূস আছে এবং এরকম একটা সন্তান জন্ম দিয়েছে আমাদের বাংলাদেশের মাটিতে, সে জন্ম নিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে হি হ্যাজ হিজ প্ল্যান, তার প্ল্যান আছে, আমরা বাইরে থেকে হয়তো জানি না। দেখেন, সোশ্যাল মিডিয়ার জন্য আজকাল সবাই মনে হচ্ছে যে সবাই যন্ত্র পরিচালনায় পারদর্শী, আমরা সবাই পরামর্শ দিই। হ্যাঁ, আমাদের মতামত থাকতেও পারে, একটা রিক্সাওয়ালা, একটা সবজি বিক্রেতা, সবার একটা মতামত থাকতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে ওদের যে কাজ আছে, ডক্টর ইউনূসের যে প্ল্যান আছে, ওনাকে কাজ করতে আমরা দিই। হ্যাঁ, আমি আপনাদের অনেকের সাথে এগ্রি করি, ওনার উপদেষ্টা মণ্ডলীর ভিতরে অনেকেই বিতর্কিত আছেন, অনেকের অনেক সীমাবদ্ধতা আছেন।
তো এগুলো ছাড়াও আমার কথা হচ্ছে যে খালি অদল বদল যদি আমরা করতে যাই, সময় হচ্ছে সবচেয়ে এখন স্পর্শকাতর। কারণ আমরা যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্র উত্তরণের পথে একটা সুষ্ঠু নির্বাচনের মাঠ তৈরি করে নির্বাচনের দিকে যেতে চাই। রকম ভাই, এই জায়গায় আমার আরেকটু জিজ্ঞাসা আছে, উত্তরটা দিয়ে দিই। আমি এই জায়গায় আরেকটু জিজ্ঞাসা আছে সাপ্লিমেন্টারি, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে কারোর সীমাবদ্ধতা আছে বা বিতর্ক থাকলেও থাকতে পারে, আলোচনা আছে দু একজনকে নিয়ে। তাহলে পৃথিবীর মানে আপনি যদি সাইকোলজি ধরেন, সন্দেহ সংশয় এটি কখনো কমে না, এটি বাড়তেই থাকে। এটি সন্দেহের সাইকোলজি হচ্ছে বেড়ে যাওয়া। তাহলে যদি কারোর ব্যাপারে সন্দেহ সংশয় থাকে, তাহলে কি সেটি রেখে সফলতা প্রত্যাশা করা যায়, কাঙ্ক্ষিত সফলতা? এখন আমার কথা হচ্ছে যে দেখুন, টোটাল টিম যদি ভালো না হয় তাহলে সামনে আগানো কিন্তু মুশকিল হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য এটা অনেকেই, সুশীল সমাজ আমাদের দেশে অনেকেই ডক্টর ইউনূসকে পরামর্শ দিয়েছেন এবং আমি আশা করি উনি এদিকে নজর রাখবেন। যারা পারছেন না এবং ওদের কাছেও উপদেষ্টা যারা আছেন তাদের কাছেও অনেকে অনুরোধ করেছেন, আমিও করেছি, যে আপনারা যদি না পারেন ইজ্জতের সাথে চলে যান, কারণ দেশকে ক্ষতিগ্রস্ত করে লাভ নাই। মানে গেট এ সাইড, আরেকজনকে রাস্তা করে দিন, একজন যোগ্য এনার্জেটিক লোক আসুক, কাজ করুক। আমি নাম ধরে বলতে চাই না, এটার কারা কারা বিতর্কিত হয়েছে এটা আপনারা সকলেই জানেন। তো কাজেই তাদের প্রতি একটা ইয়ে থাকবে যে ক্ষমতার জন্য চেয়ারে বসে থেকে ইট ইজ নট পার্মানেন্ট ফর এভরিবডি। এখানে পরীক্ষামূলক প্রকল্পও না এটি। হ্যাঁ, এটির সাথে সাধারণ মানুষ, দেশের মানুষ বা দেশটা জড়িত, দেশের ভাগ্য জড়িত। এখানে পরীক্ষামূলক প্রকল্প চালাবার সুযোগ তো একেবারেই নেই। রাইট, এখানে টেস্ট এন্ড ট্রায়াল করার কোনো স্কোপ নাই। আমি যেটা বললাম যে টাইম ইজ ভেরি সেন্সিটিভ ফর আস। অল্প সময়ের ভিতরে আমাদেরকে বেশি কাজ করতে হবে, সংস্কার করতে হবে। কাজেই যারা কাজে বিঘ্ন ঘটাচ্ছে, মানে আশাব্যঞ্জক কাজ দিতে পারছে না, ফল দিতে পারছে না, আমার মনে হয় দে শুড বি চেঞ্জড। তো এটা সব জায়গায় আপনি যেটা বললেন, আমলাদের ভিতর বলেন বা অন্যান্য সেক্টরে, যেরকম ডক্টর ইউনূস প্রথম দিকে বলেছেন প্রতিটি সেক্টর বাংলাদেশের পৌঁছে গেছে, দে আর রটেন, আপনি যেখানে হাত দেবেন পৌঁছে গেছে। সো এইগুলো ঠিক করা, সেই 15-16 বছরের জঞ্জাল ক্লিয়ার করা সময় লাগবে। কিন্তু আমার কথা হচ্ছে যে ঘর শত্রু বিভীষণ রেখে আপনি কিন্তু যুদ্ধ জয় করতে পারবেন না। তো সেই জন্য ঘরের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা শকুন যারা আছে এদেরকে ক্লিয়ার করতে হবে। না, কিন্তু এরা তো ঘাপটি মেরে বসে থাকে না, আমি বলি প্রকাশ্যে এসেই যাচ্ছে। না, প্রকাশ্যে এতদিন ছিল না। এই যে এখন সরকারের নমনীয়তা এবং অতিরিক্ত উদারতার কারণে, এবং এই যে দেখেন, এটি নমনীয়তা উদারতা বলবেন না অদক্ষতাও বলবেন? আপনি বললে আমি রাজি। আমি বলছি, আমি তো মন্তব্য করছি না, আপনি কি মনে করেন? অদক্ষতা আমি বলবো না, এই জন্য যে কারণ ইটস এ টোটাল টিমে কেউ ভালো আছে খারাপও আছে। আমি বলবো যে এটা উদারতা। কারণ কেন আমি বলি, দেখেন, আমি একজন সরকারি লোকের কাছে যে আমরা কেমনি, এই যে প্রেস সচিব উনিই বলেছেন একদিন যে আমরা যদি অত হার্ড স্ট্যান্ডে যাই, মার ধর এইটা সেটা এসবে যায়, তাইলে স্বৈরাচারের সাথে আমাদের তফাৎ কি রইল এইটা। বাট এখন দেশের খাতিরে, প্রয়োজনের খাতিরে ওনারা বুঝতে পারছে, সেই জন্য অপারেশন ডেভিল হান্টের মতো অভিযান, যেটা অনেক আগে শুরু করার কথা ছিল, তারা এখন শুরু করছে। বাট আমার কথা হচ্ছে যে কিন্তু সাধারণ মানুষের সন্দেহ সংশয় এই জায়গাটিতেই, যে দেরিতে শুরু করবার পেছনে কোনো কারণ থাকতে পারে। সাধারণ মানুষ, আপনি বলছেন যেটি সাধারণ মানুষ সরকারকে পরামর্শ দিচ্ছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে বা বিভিন্নভাবে তাদের ওপিনিয়নগুলো দেওয়ার চেষ্টা করছেন, এটি হচ্ছে দীর্ঘদিন গণতন্ত্র না থাকবার কারণে, সাধারণ মানুষের বলবার কোনো জায়গা না থাকবার কারণে আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মাধ্যমে সেই খবরগুলো মানে সাধারণ মানুষ দেওয়ার চেষ্টা করছেন। এটি আসলে পরামর্শ নয়, এটি মন্তব্য, তাদের সাধারণ মানুষের মন্তব্য। কারণ সাধারণ মানুষ মন্তব্য করবেন এই কারণে, সাধারণ মানুষ দীর্ঘদিন পর্যন্ত এই রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ছিল না। তো সম্পর্কহীন রাষ্ট্রকে আবার পুনরায় ফিরে পাওয়ার যে আকুতি, যে আকাঙ্ক্ষা, যে মানে উদ্গ্রেব, হ্যাঁ, যে সেই উদ্গ্রীব বা আকাঙ্ক্ষার জায়গা থেকে সাধারণ মানুষ কিন্তু রাষ্ট্রকে তাদের করে পেতে চায়, তাদের অধিকারটুকু পেতে চায়। যেই কারণে আমাদের কাছে আপাতত মনে হচ্ছে সমালোচনা, এটি আসলে সমালোচনাও না, পরামর্শও না, এটি সাধারণ মানুষের প্রত্যাশা। হ্যাঁ, এইটা হচ্ছে ভেন্টিলেশন। এটা ভেন্টিলেশন করতেছে। আমাদের জনগণ কোনোদিন কথা বলতে পারেনি। এই যে আপনি আমি এইভাবে কথা বলতেছি, এইভাবে টকশো করতে পারেনি। বিভিন্ন টকশো তাদের লাইনে কথা না বললে বন্ধ করে দিছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে এসে, আপনারাই জানেন, আপনার মিডিয়ার লোক এসে আপনাদেরকে কাটাকাটি করছে আপনাদের স্ক্রিপ্টে। সো এইভাবে সেন্সর করা হয়েছে। তো এইটা যেহেতু নাই, এখন জনগণ খোলা মনে আলোচনা করছে। তো এইটাকে আমরা নেগেটিভ, নেতিবাচক হিসাবে না নেই, এইটাকে আমরা ইতিবাচক হিসাবে নিই। এবং ডক্টর ইউনূস তার ভাষণে উনি নিজেও বলেছেন আপনারা সমালোচনা করুন, ওনার খুলে কথা বলুন। এর থেকে উনি হয়তো হি উইল টেক
সামথিং, হি উইল নট টেক সামথিং, এবং আমি আপনি যেটা বলি ওইটা যে ওনাকে শুনতেই হবে এইটা কিন্তু আমাদের ইয়ে হওয়া উচিত না। কিন্তু আমি ওই জিনিসটা আপনার বলতে চাচ্ছিলাম যে প্রতিটি সেক্টরে কিন্তু আওয়ামী লীগের গভর্নমেন্টের স্বৈরাচারের লোকজন বসে আছে, প্রতিটি জায়গায়, প্রতিটি বাহিনীতে, এবং তারা তো চিহ্নিত। হ্যাঁ, তারা চিহ্নিত। এবং সরকার এই যে ভুলটা করেছে, আমি বলবো ভুল করেছে এই, এবং দে ওয়ার ভেরি স্লো, এইটা কোনো স্টেপ নেয় নাই। অনেকে বলে যে এটা কেমন করে হয়, আপনি সিরিয়ার দিকে তাকান এবং অন্যান্য দেশে যেসব জায়গায় বিপ্লব ঘটেছে, ফ্যাসিবাদের পতনের পর তাদের কোনো স্ট্রাকচার রাখেনি পরবর্তী সরকার, রাখেনি, এবং তাদের যত দোসর এবং সৈন্য সামন্ত অ্যাসোসিয়েট ছিল তাদেরকে ক্লিয়ার করে ফেলছে এবং নতুন করে করার চেষ্টা, এবং গ্রেপ্তার করতে দেখেছি আমরা। ইয়েস, গ্রেপ্তার করতে দেখেছি। আমি দেখেছি যে সিরিয়াতে দেখেন উইদিন 3 days আফটার আসাদ ফ্লেড 35 জনকে দণ্ড দিয়ে ফায়ারিং স্কোয়াডে ইয়ে করছে। সো এইভাবে অ্যাকশন নিতে হবে, ড্রাস্টিক অ্যাকশন না নিলে হবে না। কিন্তু এই 6 মাস পরে যখন কার্যক্রম শুরু করলো তখন কিন্তু বিভিন্ন আবার সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিন্তু মবের কথা শুনছি। এটি যদি 5 তারিখের পরে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ বা 10 তারিখ, 20 তারিখ পর্যন্ত যদি করতো, এটি কিন্তু মবের অভিযোগ তুলতো না কেউ, বা তুলবার সুযোগ ছিল না, কারণ ওটি ছিল মানুষের জন আকাঙ্ক্ষা, মানুষের প্রত্যাশা। সেই কাজটি ওই সময় না করে এখন কিন্তু সরকার নিজেই এক ধরনের মবের মধ্যে পড়ে যাচ্ছেন। আসলে এখন দেরিতে হলেও সরকার আমার মনে হয় বুঝতে পেরেছে যে আর ছাড় দেওয়া যাবে না, এবং সরকার যদি এই হার্ড লাইনে থেকে, মানে শক্তের ভক্ত নরমের জন্য একটা কথা আছে, আমার কথা হচ্ছে যে যারা সন্ত্রাসী, যারা ক্রিমিনাল, এই যে আপনি বেনজিরের কথা বললেন, সে এতদিন কথা বলে নাই, তার মানে সে বুঝে গেছে না কথা বলা যাবে, মনে হয় সে যোগাযোগ করে টোরে এইসব করার চেষ্টা করতেছে, এবং এটা আসলে কিছু করতে পারবে না। এই শেখ হাসিনাও যে এত পুটুর করতেছে বাইরে থেকে, কিছু করতে পারবে না। কোনো স্বৈরাচারী, পালিয়ে যাওয়ার স্বৈরাচারী দেশের বাইরে থেকে কিছু করতে পারেনি, এটা তার স্বভাবজাত। কারণ আপনারা জানেন শেখ হাসিনা ছিল একটা মানসিক রোগী, সে একটা মেন্টাল হেলথ প্রবলেম আছে তার, সে যখন তখন উল্টাপাল্টা কথা বলে, এবং এই উল্টাপাল্টা কথা বলার কারণেই কিন্তু তার পতন হয়েছে, এটা আপনারা জানেন। আমাদের সন্তানদেরকে সেই রাজাকার বলে দিছে, ফাউল মাউথ। তো এইটা এর আগেও আমরা দেখেছি, তার ফাউল মাউথের জন্য সে বিভিন্ন বিপদে পড়েছে, তার সরকার বিপদে পড়েছে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, সরকারের, আমি আবার বলবো, নমনীয়তা এবং বেশি উদারত হওয়ার কারণে আজকে এরা গাপটি মেরে যারা বসেছিল, আপনি যেটা বললেন যে হ্যাঁ গাপটি মেরে বসেছিল, কিন্তু এখন ওরা মাথা চারা দিয়ে উঠতেছে, গর্তের থেকে এরা মাথা বের করতেছে, মাথা বের করে বিভিন্ন অশান্তি সৃষ্টি করার জন্য পরিকল্পনা করতেছে এবং অর্গানাইজ করার চেষ্টা। আরেকটি জিনিস যেটি, আপনি তো বিশ্বের বিভিন্ন উন্নত দেশে যাবার সুযোগ হয়েছে, তাদের কালচার, তাদের মানসিকতা সম্পর্কে জানবার সুযোগ হয়েছে। তৃতীয় বিশ্ব যেগুলো একটু অর্থনৈতিকভাবে ভালনারেবল, সেই বিশ্বে আসলে মানুষের নৈতিকতা কিন্তু অর্থমূল্যে কেনা যায় যে কোনো সময়। তো সেই ধরনের একটি সিচুয়েশন এই 6 মাসে আপনি জানেন যে ফ্যাসিস্টদের হাতে প্রচুর কালো অর্থ রয়েছে, সেই অর্থ দিয়ে আমাদের এই যে মনে করেন দীর্ঘ 17-18 বছরে যে রাজনৈতিক দলগুলোর কর্মীরা অর্থনৈতিকভাবে একেবারে ব্রোকেন হয়ে গেছে। বিশেষ করে আমাদের সমাজে তো এই মুহূর্তে মধ্যবিত্ত শ্রেণী একেবারেই নেই, নিম্নবিত্ত এবং অলিগার্ক, এই দুইটি শ্রেণীতে ভাগ করে দেওয়া হয়েছে, এবং অলিগার্করা সব কিন্তু সেই ফ্যাসিস্টদের দোসর। তো তারা এই নিম্নবিত্তকে কোনোভাবে আর্থিক বিনিময়, অর্থের বিনিময়ে তারা কিন্তু আমাদের সোসাইটিতে নানানভাবে ফিরবার, হয়তো মোরগ পাল্টে বা খোলস পাল্টে ফিরবার এক ধরনের পথও কিন্তু তারা তৈরি করে ফেলেছেন। সেক্ষেত্রে এই যে ডেভিল হান্ট, এই ডেভিল হান্ট সফলতা কতটুকু আসবে বলে আপনি মনে করেন? সফলতা আসবে, কারণ যেহেতু ওই নাই মামার চেয়ে কানা মামা ভালো। আমার কথা, কানা মামার চেয়ে তো মামা না থাকা আরো ভালো, কারণ কানা মামা তো এই জায়গায় বেজায়গায় বাড়ি খেয়ে বসে। শুনেন, বাট এখন দেখবেন আপনারা গ্রেফতার হবে সন্ত্রাসীরা, তারপরে যদি এরা সঠিকভাবে সঠিক তথ্যের উপর অপারেশন চালায়, এবং আমি যেটা বলছিলাম কালকে একটা টক শোতে বলতেছিলাম, এটাতে খেয়াল রাখতে হবে, কারণ এই ধরনের অভিযান আমার অভিজ্ঞতা আছে এর সাথে সংশ্লিষ্ট থেকে চালানোর পূর্বে, যে এই ধরনের অভিযান চালাতে গিয়ে মিথ্যা তথ্যের উপরে অনেক নিরীহ জনগণের হয়রানির শিকার হয়। সেই জন্য যৌথ বাহিনীর, নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে এই জিনিসটা যেন ওনারা যাচাই বাছাই করে এটা করে। কিন্তু যাচাই বাছাই করবেন কি করে? দেশে এই মুহূর্তে তো মবের হাতে অনেকটা দেশ, মব জাস্টিসটা প্রকট আকার ধারণ করেছে। সরকারের উদারতা বা একটু শিথিলতা বা কি বলবো, একটু বেশি মানবিকতার কারণে হয়তো মবটা মাথা চড়া দিয়ে উঠেছে। সেক্ষেত্রে এই মব যদি এরকম থাকে, মব আপনি কোনটাকে বলছেন? মব শেখ হাসিনার বাড়ি ভাঙা, না, সেটাকে আমি বলছি না। আমাদের তো ট্যাগিংটা আরো প্রকট হয়ে গেছে না। এটা আমি বলবো, দেখেন সাইদ ভাই, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আপনি যেটা বললেন টাকা দিয়ে, আমি আই এগ্রি, টাকা দিয়ে
দুনিয়াতে অনেক কিছু করা যায়। আমি আমেরিকাতেও দেখেছি ওদের ইলেকশন সময় টাকার ছড়াছড়ি এবং টাকা দিয়ে ওদের ইলেকশনের রেজাল্ট পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। তো দুনিয়াতে টাকা দিয়ে সব কিছু করা যায়। একটা কথা আছে না, টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায়, মানে বাঘের দুধ ইজ রেয়ার থিং, বাট ওইটাও পাওয়া যায়। তো আমার কথা হচ্ছে যে টাকা দিয়ে পাওয়া যায়, এবং আমার সন্দেহ হচ্ছে যে হারে আমরা বিভিন্ন দলের লোকজন, বিভিন্ন মিডিয়ার লোকজনের সুর পাল্টাইয়া কথা বলার দেখতেছি, ইন্ডিয়ার মিডিয়ার সাথে, ইন্ডিয়ার কূটনীতিকদের সাথে একই লাইনে ওরা কথা বলতেছে, আমাদের দেশের স্বার্থ বিরোধী, আমাদের সরকারের নীতি বিরোধী কথাবার্তা বলতেছে। তো আমার কিছুটা সন্দেহ হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে তাদের মধ্যে কিছু লোক তারা ক্রয় করে ফেলতেছে। নাথিং আনলাইকলি, এটা করতেই পারে। টাকা দিয়ে আপনি জানেন না, ইলেকশন আমাদের দেশে ইলেকশনের আগের রাতে টাকা ছড়ায় ইলেকশন। আমি সেই জায়গাটিতেই বলছি যে রকম ভাই, যে মবের মধ্যে তো সরকার পড়ে যাচ্ছে, সরকার তো নানান ব্লেম গেমের মধ্যে পড়ে যাচ্ছে। এগুলো আগেও ছিল, শুনেন, এগুলো আগেও ছিল। তাহলে যে এই যে প্রফেসর ইউনুস, যিনি গ্লোবাল সিটিজেন, আমাদের অ্যাসেট বলা যায়, এবং আমাদের একটা ইউনুস আছে বলে আমরা যে গর্ব করি, সেই জায়গাটিকে কি আমরা জাতিগতভাবে ছোট করছি না? এমনটা এত উদার হওয়া কি উচিত ছিল আমাদের? এইটা এখন এই প্রশাসনের মধ্যে ডেভিল রেখে আপনি সিভিল পিপলদের মধ্যে ডেভিল খোঁজাটা কতটা ওয়াইজ হলো? এইটা একটা কমন পয়েন্ট। এটা জনগণ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন বিভিন্ন টক শোতে সুশীল সমাজ, স্কলাররা, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, অনেকেই সবাই বলছে, বাট আমি বুঝলাম না। এবং আপনি ইউল এগ্রি উইথ মি যে আমরা দেখেছি যে অনেক বিতর্কিত লোককে, মানে প্রতিবার সিলেকশনে ওনারা ভুল করতেছে মনে হচ্ছে, মানে কাউকে সিলেক্ট করতেছে, এটা এই হচ্ছে। আমার মনে হচ্ছে যে দ্য ভেরি সিলেকশন প্রসেস ইজ নট কারেক্ট। আরে ভাই, সিলেকশন করার নামটা আপনি ফ্লোট করে দেন, দেখেন কি ফিডব্যাক পান। আজকাল সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন কেউ তো আর ব্যক্তিগত আক্রোশ নিয়ে কাউকে কিছু বলে না, একজন দুজন বলতে পারে, কিন্তু দেশের 99% তো বলবে না। তো আপনি একটা ফিডব্যাক পাবেন, ইউ ক্যান ফর্ম অ্যান আইডিয়া কারো ব্যাকগ্রাউন্ডে কোনো গন্ধ আছে কিনা। তো এইটা না করে আমি দেখতেছি না, বারবার ওনারা ভুল করতেছে সরকার, বিতর্কিত লোকজনকে উপদেষ্টা এবং তাদের বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের কাজে নিয়োগ করতেছে। তো এইটা সরকার আমার মনে হয় আরও সিরিয়াস হওয়া উচিত। আর যে জিনিসটা এতদিনে তাদের উদয় হয়েছে, যে ওই যে আপনি যেটা বললেন, ওরাই মব জাস্টিসের ভিতরে পড়ে যাবে যদি ওরা এই যে একটা শক্ত স্ট্যান্ড না নেয় সন্ত্রাসীদের বিরুদ্ধে, স্বৈরাচারের দোষর যারা আছে তাদেরকে নির্মূল করার জন্য। কারণ তারা তো চিহ্নিত বাই নাও, আমরা জানি তাদেরকে নির্মূল করতে হবে, সোজা কথা, এদের নিয়ন্ত্রণ না, নির্মূল করতে হবে। রাইট। জি, আরেকটি বিষয় আছে যেটি, সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে, এবং সাধারণ মানুষেরও একটা অংশের মধ্যে কিন্তু আগামী নির্বাচন নিয়ে তাদের মধ্যে সন্দেহ সংশয় শুরু হয়ে গেছে। নানান জল্পনা কল্পনা চলছে, এবং নতুন দলটা নিয়ে অনেকে কিছু বলছে। নতুন দল নিয়ে যদিও নানান ধরনের আলোচনা সমালোচনা আছে, তারপরেও নতুন গণতন্ত্রে আসলে রাজনৈতিক দল আসুক, সেটা আমরাও প্রত্যাশা করি। তবে কোনো বিতর্কের মধ্য দিয়ে যেন নতুন কোনো সম্ভাবনা বিনষ্ট না হয়, সে প্রত্যাশা তো আমরা সবাই করি। তো আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে এক ধরনের ধোঁয়াশা, সেক্ষেত্রে আসলে সরকারের কি করণীয়, বা আপনি এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন, বা আপনার ব্যাখ্যা বিশ্লেষণ? দেখেন, আপনি ইউল এগ্রি উইথ মি, আমরা দেখতে পাচ্ছি 5 অগাস্টের পর প্রতিটি বিপ্লবের পর, আপনি দুনিয়ার বিভিন্ন দেখেন, ফরাসি বিপ্লব থেকে শুরু করে মিডল ইস্টেও কয়েকটা বিপ্লব হয়েছে, এবং প্রতিটা বিপ্লবের পর কিন্তু দেশে অনেক বৈপ্লবিক পরিবর্তন আনতে হয়, এবং বিপ্লব সংগঠিত হয় যখন দেশটা একবারে ডুবে যাওয়ার জায়গায় চলে, যেরকম আমাদের দেশটা একবার রসাতলে চলে যাচ্ছিল, ভারতের হাতে বিক্রি হয়ে যাচ্ছিল। তো ঠিক ওই সময়ে আল্লাহর রহমত এবং আমাদের এই তরুণ সাহসী যোদ্ধাদের কারণে এবং ছাত্র জনতার সমন্বয়ে যে বিপ্লব হলো, আল্লাহ এটাতে সফলতা দিয়েছেন, এবং আমাদের দেশের জনগণ স্বৈরাচার নামের যে মনস্টার হাসিনা, তার কাছ থেকে, দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। এখন এই যে সফলতা, এই যে স্বাধীনতা, আমরা আবার বলি যে তৃতীয় স্বাধীনতা আমাদের, 71-এর স্বাধীনতা, 75-এর স্বাধীনতা আর 24-এর স্বাধীনতা, আমি বলি তৃতীয় স্বাধীনতা। এই তৃতীয় স্বাধীনতা আমি বলবো, এটা এখন অনেকেই বলতেছে যে এইটাতে যদি আমরা ব্যর্থ হই, আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করতে আমরা যদি ব্যর্থ হই, আমি বলি বাঙালি জাতির আর স্বাধীনতা মিলবে না। না, এখানে আমি একটু আপনার সাথে তর্কই করতে চাই। করেন। আপনি বলছেন যে যদি আমরা ব্যর্থ হই, যদি, এবং ব্যর্থ শব্দটি আমাদের কেন ব্যবহার করতে হলো, যেখানে আমাদের জাতীয় ঐক্য একেবারে অটুট ছিল, এবং কাঁধে কাঁধ মিলিয়ে সকল পথ মত আমরা এক জায়গায় মিলিত হয়েছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। যদি এবং ব্যর্থ শব্দটি আপনি এখানে কেন আনলেন? ইয়েস, এটা আনার কারণ আছে। আমাদের এখন আজকের দিনে আমি
কিছুদিন আগে আমি এই বিষয়টির উপরে আলোচনা করেছি। জাতীয় ঐক্য, আমাদের ন্যাশনাল ইউনিটি হচ্ছে এখন সময়ের সবচেয়ে বড় দাবি। বাট আপনি দেখেন এইটা 5 আগস্টের পরেও আন্দোলনের সময় কিন্তু সবাই একসাথে আন্দোলন করছে, ওখানে কোনো কমন শত্রুর বিরুদ্ধে লড়েছে। ইয়েস, কমন শত্রু এক দাবি, জাতীয় শত্রু। হ্যাঁ, এবং ওখানে কোনো বিভাজন ছিল না, কে ছাত্র দল, কে ছাত্র ইউনিয়ন, কে ছাত্র শিবির, কে রিকশা চালক, কে শ্রমিক, কে আর্মি পার্সন, এক্স্যাক্টলি, কে সিভিলিয়ান, সবাই মিলে ছাত্র জনতা, আপামর জনসাধারণ শ্রেণী ভেদে সবাই এক হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। কৃতিত্বের দাবি সবাই জাতীয়, এটি আমাদের জাতীয় অর্জন। হ্যাঁ, এই যে ঐক্যটা ছিল, এই ঐক্যটা কি আপনি মনে করেন আজকে আছে? ইউ টেল মি। আমার প্রশ্ন সেই জায়গায় নাই, এটা নাই। থাকলে আপনি এক একজনের এক এক কথা কেন শুনতেছেন? কেউ বলে যে কালকে ইলেকশন দেন, কেউ বলে না প্রয়োজনীয় সংস্কার যেগুলা ওগুলা শেষ করে তারপর নির্বাচনে যাওয়া উচিত। তারপরে আরেকজন বলে যে মানে সকালে এক কথা বিকাল এক কথা, ভাবখানা এমন যে সিংহাসনটা রেডি আছে, ওনারা ইলেকশন হবে, ওনারা জিতে যাবে, গিয়ে পৌঁছবে। আমি আপনাকে বলে যাচ্ছি এত সোজা হবে না। এটা 71ও নয়, এটা 75ও নয়, এইটা 24 পরবর্তী, আমরা এখন 25-এ দাঁড়িয়ে আছি। জনগণ এখন অনেক সজাগ, অনেক অ্যান্ড মোর ইনফর্মড বিকজ অফ সোশ্যাল মিডিয়া। কারণ অনেকে বলে যে আলোর গতির চেয়েও এখন সোশ্যাল মিডিয়াতে খবর অনেক তাড়াতাড়ি যায়। তো সেজন্য আমাদের এই যে বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্রদের ভিতরে আমাদের দেশে শত্রু যারা আছে, বিদেশি গোয়েন্দা সংস্থা, তারা চায় আমাদের জাতীয় ঐক্যকে বিনষ্ট করতে, বিভিন্ন দলের ভিতরে বিভাজন সৃষ্টি করতে। এবং এই যে ছাত্র সমন্বয়করা এবং ছাত্ররা যে আন্দোলন করতে, এই ছাত্রদের ভিতরে বিভাজন সৃষ্টি করতে, দলাদলি করতে, এবং আমাদের এই ছাত্রদেরকে শেষ করার জন্য ওরা যে হামলা চালাচ্ছে, এটা আপনারা এর ভিতরে টের পাইছেন। ওদের নিরাপত্তা আজকে হুমকির মুখে। এই যে ছাত্র সমন্বয়কদেরকে কয়েক জায়গায় মারার জন্য চেষ্টা করছে গাড়ি চাপা দিয়ে। আজকে বিভিন্ন দালাল মিডিয়া সমন্বয়কদের ব্যাপারে নানান ধরনের অভিযোগও কিন্তু ইতোমধ্যে উঠেছে। আমি ওটা বলতে, এবং এর কিছু প্রমাণাদিও পাওয়া গেছে। সেক্ষেত্রে আমি বলবো যে প্রমাণাদি পাওয়া গেছে এবং এটা ওরা প্রমাণ করছে। এইটা ইচ্ছে করে জনগণের সাথে ওদের একটা দূরত্ব সৃষ্টির জন্য, ওদের যে একটা ভাবমূর্তি, হ্যাঁ সাবোটাজ, এবং ওদের যে একটা ভাবমূর্তি, এটাকে বিনষ্ট করার জন্য, যাতে ওরা আর এক হতে না পারে বা ওদের পপুলার সাপোর্টটা নষ্ট হয়, ওদের যে জনগণের একটা ভালোবাসা আছে এটা না থাকে। কিন্তু আপনি আমাকে বলেন, আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি এই যে 32 নম্বর ভাঙার পর, 32 নম্বর ভাঙছে কেন? আপনারা ছাত্রদের দোষ দিচ্ছেন, অনেকেই দোষ দিচ্ছে, হ্যাঁ ভাঙচুরিটা। আমি পার্সোনালি আই ডোন্ট লাইক হিংসাত্মক রাজনীতি, ভালো নয়। আপনি আমারে মারবেন, আমি কি করব? আমি ঠিক আছে, আমি আপনাকে দেখে নেব। এই যে মারামারি, খুনাখুনি, ভাঙাভাঙি, এই রাজনীতি, ধ্বংসের রাজনীতি, এইটা সুফল বয়ে আনে না। সেটার জন্যই তো 5 আগস্ট। হ্যাঁ, সেই জন্য রাইট, সেই জন্যই 5 আগস্ট। তো আমার কথা, এটা হলো কেন? এইটার পুরোটা দোষ আমি দেব সেই স্বৈরাচারী পাগল হাসিনার। সে ওখানে বসে আমাদের ছাত্রদেরকে, আমাদের জনগণকে কেন উস্কাবে? কেন আমাদের এই সফল আন্দোলনকে সে অস্বীকার করবে? না, উনি তো এটা উস্কানি দিয়ে বিরত থাকার জন্য কমিটেড না কারোর কাছে। আমরা কেনই বা ওনার উস্কানিতে উস্কাবো? সেটিও তো আমাদেরও তো এক ধরনের দায় রয়েছে। মনে করেন প্রতিপক্ষ তো আপনাকে চাইবে বিপদে ফেলতে, শত্রু তো আপনাকে বিপদে ফেলতেই চাইবে। এটাই তো শত্রুর কাজ। শত্রুর কাজ তো আপনার মঙ্গল কামনা করার নয়। ঠিক না, বাট দেখেন মেন্টাল স্ট্যাটাস, মানসিক যে একটা অবস্থান, এইটা মুহূর্তের ভিতর কিন্তু ইয়ে হয়ে যায়। এই যে আপনার রাগ, ক্ষোভ, ভালোবাসা, প্রেম, এগুলো কিন্তু মনের এক একটা অবস্থা। তো এইগুলো যে কখন কার ভিতরে সৃষ্টি হয় এটা আপনি বলতে পারেন না, সাইকোলজিক্যাল। তো সেই জন্য এইটা বিষয়টা এরকম, আমাদের তরুণদেরকে খেপিয়েছে বলেই, কারণ তাদের একটা অর্জনকে সে খাটো করে দেখে, অস্বীকার করে এবং উস্কানি দেওয়ার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে তাদের আলোচনায় আসার চেষ্টা করেছে, তাদেরকে হামলা চালিয়ে ক্ষতি করার এইসব বলার কারণে এই জিনিসটা হয়েছে। বাট এইসব ধ্বংসাত্মক রাজনীতি কিন্তু ভালো না। আমরা তো আইনের শাসন চাই, অবশ্যই আমরা আইনের মধ্যেই থাকতে চাই, এবং আমরা আইন দ্বারা পরিচালিত হতে চাই। সেটি একটি বিষয়। সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে যে আমরা অনুষ্ঠান শেষ করব। আপনি খুব সুন্দর আলোচনা করছেন, আলোচনা দীর্ঘ করতে পারলে আরো ভালো হতো, তো শেষ করতে হচ্ছে নিয়মের কারণেই। শেষ বিষয় হচ্ছে 6টি দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন 6 দফা দাবি নিয়ে। তাদের চাকরি পুনর্বহাল এবং তাদের যে অবৈধভাবে যে তাদেরকে দীর্ঘদিন কারাভোগ করানো হয়েছে, এই সকল এরকম 6টি বিষয় নিয়ে তারা
এই রায় তারা বাতিল চেয়েছেন এবং অনেক পরিবার পুনর্বাসন এবং যাদেরকে একেবারে অল্প সময় যোগদানের পরপরই চাকরিচ্যুত করা হয়েছে তারা চাকরি ফেরত চেয়েছেন, এই দাবিগুলো। আপনি নিজেও একজন সামরিক অবসরপ্রাপ্ত শীর্ষ সামরিক কর্মকর্তাই বলা যায়, সেক্ষেত্রে আপনি কি মনে করেন এটি আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠা? আমি ন্যায় বিচার শব্দটি এই অর্থে বলবো যে যেন কোনো বিডিআর সদস্যরা কাঁদতে না হয়, তিনি যেন খুশি হন। মানে ন্যায় বিচার সেটি যে আমি যদি অপরাধের মাধ্যমে, আমি যদি আইনের মাধ্যমে অপরাধী সাব্যস্ত হয়ে দণ্ডিত হই, তাতে যেন আমি খুশি হই এবং আমি বিনা অপরাধে একই সাথে যেন দণ্ডিত না হই, সেটিও নিশ্চিত করতে হবে। এটি তো আইনের শাসন বা ন্যায় বিচার। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জায়গা কতটুকু? প্রথমে আমি বলবো যে বিডিআর এর এটা অনেকেই, ধন্যবাদ আপনাকে, আপনি এটা বিডিআর বিদ্রোহ বলেন নাই। আমি যারা বিডিআর বিদ্রোহ বলে তাদেরকে কারেক্ট করে দিই, কিন্তু এটা বিদ্রোহ ছিল না, এটা ছিল একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। আচ্ছা, বিদেশি মদতে এটা ছিল সুপরিচিত হত্যাকাণ্ড, আমাদের দেশের সেনাবাহিনীর সামরিক শক্তিকে দুর্বল করে দেওয়ার জন্য এবং তাদেরকে ভয় দেখানোর জন্য, এবং তাদের একটা ক্ষোভ ছিল, কারণ তারা, আপনারা জানেন, বেশ কিছু বছর আগে আমাদের 2টা বিওপি ওরা দখল করে নিয়েছিল এবং ওইটার প্রত্যুত্তরে আমাদের সাহসী বিডিআর এর যোদ্ধারা তাদের উপর তাদের আক্রমণকে হটিয়ে দিয়েছে এবং বিওপি 2টি উদ্ধার করেছে। 200-রও অধিক বিএসএফ সদস্য মারা গেছে। এই যে একটা ক্ষোভ, এই বিভিন্ন ক্ষোভের বিষয় নিয়ে তারা একটা প্রতিশোধ, এবং এটা 1974 থেকেই তো এই ক্ল্যাশটি আছে এবং এরা বারবার মিটিং হয়, বারবার প্রতিশ্রুতি নেয় করে, কিন্তু এরা এই বর্ডার কিলিংটা আজ পর্যন্ত ওরা শেষ করতে পারলো না। কাজেই ওরা সব সময় আপনার কাছে ওই যে বগলে ইট নিয়ে বলো না, বগলে ইট মুখে শেখ ফরিদ, তার মানে ওদের মনের ভিতর একটা আর মুখে বলে একটা। ওরা ভারত সবসময় ওদের স্বার্থ নিয়ে আমাদের কাছে বন্ধুর ছদ্মবেশে আসে। ওরা আমাদের কোনো বন্ধু ছিল না এবং বন্ধুত্ব ওদের সাথে আমাদের হবে না। বাট কথা হচ্ছে যে এই ভৌগোলিকভাবে ওরা আমাদের প্রতিবেশীকে তো আপনি অস্বীকার করতে পারেন, বাদও দেওয়া যাবে না। বন্ধু আপনি বাদ দিতে পারেন, কার সাথে বন্ধুত্ব করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু প্রতিবেশী হি ইজ দেয়ার, তো তাকে তো আর। কিন্তু আমার কথা হচ্ছে যে ভালো প্রতিবেশী সুলভ আচরণের মাধ্যমে আমাদের সাথে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে দেয়া নেয়া হবে। এইসব বুঝে শুনে যদি তারা তাদের ফরেন পলিসি রিভিউ করে, এবং আমরা বিডিআর হত্যাকাণ্ডের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি বা সরকারের কি? বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে আমি আসছিলাম, সরি। তো এটা দেখেন, যে জিনিসটা বলতেছিলাম, তখন যে বিচারটা হয়েছে, আমি বিদ্রোহের কথাটা বলছি না, এই বিদ্রোহ নেগেটিভ স্বৈরাচারী সরকার দিয়ে আমাদের জনগণকে এই ন্যারেটিভটি তারা এস্টাবলিশ করেছে। এটা করে এই যে বিচার করেছে প্রহসনমূলক বিচার, এবং এর ভিতরে কে দোষী কে নির্দোষ এটা আমরা জানি না। কাজেই এই যে জেলখানায় যারা ছিল এর ভিতরে যে সবাই দোষী তাও আমরা জানি, আবার সবাই নির্দোষ। সেই জন্য ঢালাওভাবে অনেকে বলছেন যে নিরপরাধ। আমি এইটার সাথে আছে, নিরপরাধ হইলে সবাই মুখে গামছা বেঁধে সেদিন কেন গোলাগুলি করতেছিল আপনি আমাকে বলেন। তো সেই জন্য আমার কথা হচ্ছে ওরকম পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। ইয়েস, তো সেই জন্য আমার কথা হচ্ছে যে আমি বলবো আমরা ওদেরকে সবাইকে অপরাধীও না বলি, নিরপরাধীও না বলি। তো সেই জন্য ওনাদের আমার মনে হয় না এইভাবে আলাদাভাবে আন্দোলন করার কোনো দরকার আছে, কারণ অলরেডি সরকার একটা কমিশন গঠন করছে। ওরা যখন এই বিচার করতেছে, এই বিচারের ভিতরে ওই জিনিসগুলো এখানেই ন্যায় বিচার পাবেন তারা। হ্যাঁ, এখানে ন্যায় বিচার পাবেন আশা করি, কারণ ওখানে হেডেড বাই জেনারেল ফজলুর রহমান। হি ইজ এ ভেরি গুড ম্যান, অনেস্ট ম্যান, আপরাইট ম্যান, এবং আলম ও ফজলুর রহমানের এক ধরনের সুনাম সুখ্যাতি রয়েছে। হ্যাঁ, এবং উনি বিডিআর এর মহাপরিচালক ছিলেন এক সময়। তো আশা করি এখানে এই জিনিসগুলো চলে আসবে। কার উপর অন্যায় করা হয়েছে কিনা, অন্যায়ভাবে যদি ওদেরকে সাজাই দেওয়া হয়, এটা একটা ক্ষতিপূরণ। কারণ যারা অন্যায়ভাবে করছে এটা আপনি বুঝতে পারেন, মানে তার পরিবারের উপর কি গেছে। তো সেই জন্য যারা অন্যায়ভাবে শাস্তি পাইছে তাদের একটা ক্ষতিপূরণের ব্যবস্থা হবে ওই কমিশনের মাধ্যমে আশা করি, এবং বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য উদ্ঘাটিত হবে। এবং এর পেছনে যারা রয়েছে তারা আইনের আওতায় তাদেরকে এই সরকার নিয়ে আসবার এক ধরনের পথ সৃষ্টি করবেন। হয়তো এই বিচার প্রক্রিয়া এতটা সহজ হবে না, কারণ এর পেছনে দেশি বিদেশি নানান ধরনের চক্রান্ত যেমনি আছে, রাজনৈতিক ষড়যন্ত্র তেমনিও আছে। এবং এই বিচার কাণ্ডকে হয়তো বিলম্বিত বা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য অনেকেই কাজ করবে, বাট আমি আশা করব কমিশনে যারা আছেন তারা এই জিনিসটার প্রতি খেয়াল রাখবেন, আপসহীনভাবেই তারা কাজ করবে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, যেই 200 জনেরও বেশি বিডিআর সদস্য কারাগারে ছিল, ছাড়া পাইছে, তাদেরকে
ছেড়ে দেওয়া মানে তাদেরকে তদন্তের বাইরে না রেখে তাদেরকেও তদন্ত কার্যক্রমের টোটাল মামলার পার্টের মধ্যে আনা উচিত, কারণ তাদের অনেকের কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে। হ্যাঁ, জি, ধন্যবাদ। আমরা শেষ করব। শেষ করার আগে 1 মিনিটে যদি এই সরকারের কি করা উচিত, রাজনৈতিক দলগুলোর কাছে আপনার কোনো অ্যাপিল আছে কিনা এবং সাধারণ নাগরিক হিসেবে আপনার প্রত্যাশা কি, ছোট্ট করে 1 মিনিটে। সবার আগে সরকারের উদ্দেশ্যে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ডক্টর ইউনূস, আমার বিশ্বাস ডক্টর ইউনূসের যে এজেন্ডা ওইভাবে উনি কাজ করতেছেন, এবং আপনারা পরবর্তীতে যদি কাউকে নিয়োগ দেন তাহলে যাচাই বাছাই করে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন, বিতর্কিত লোককে যেন নিয়োগ দেওয়া না হয় এবং আমলাতন্ত্রের মধ্যে যে হ্যাজিমনি রয়ে গেছে এগুলো না হয়, এবং বিভিন্ন জায়গায় যেসব স্বৈরাচারের দোসররা আছে এদেরকে আস্তে আস্তে সরাতে হবে, অপসারণ করতে হবে। আর হচ্ছে না, তাদেরকে অপসারণ করবেন কেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অপসারণ করলে তো আইনের আওতায় চলে আসবে। একজন চাকরিতে থাকলে, যেমন আমাদের সস্তা বাহিনীতে বলেন, আগে রিটায়ার করাবে, তারপর ওনাকে খেলা খেলবে, ওনাকে নিয়ে আইনের আওতা যাবে, জেল হবে, হোয়াট এভার ইট ইজ। তো সরকারি কর্মকর্তা যারা আছে তাদেরকে আগে পদ থেকে অপসারণ করতে, যেমন মনে করেন একজন সচিব, তাকে আপনি সরাবেন, তারপর তাকে অ্যারেস্ট করেন, মামলা দেন, ইয়ে করেন। আমার কথা হচ্ছে এটা। আর মামলা না দিলে কিছু হবে না, আমরা যতই চিল্লাই। কাজে সেই জন্য আমি জনগণকে বলবো, আপনারা যার বিরুদ্ধে জানেন, এই প্রত্যেক সেক্টরে যারা অপরাধী, যারা অন্যায় করছে, তাদের বিরুদ্ধে মামলা দেন, যাতে সরকারের জন্য কাজটা সহজ হয়ে যায়। আর দ্বিতীয়ত আমি বলবো, সরকারের সংস্কারগুলো করার প্রায় একটা ধাপ শেষ করছে। এখন একটা জাতীয় ঐক্যমত গড়ে তোলার জন্য তারা কাজ করবে, তারপর সংস্কারগুলোর কাজ করবে। পাশাপাশি আমার আহ্বান থাকবে রাজনৈতিক দলগুলোর প্রতি, যে দেখেন, আপনাদের রাজনৈতিক দলগুলোর ভিতরেই কিন্তু সংস্কারের প্রয়োজন রয়ে গেছে। আপনাদের রাজনৈতিক দলগুলোতে কিন্তু এখনো বৃদ্ধ, প্রবীণ, অসুস্থ লোকগুলো রয়ে গেছে নেতা হিসাবে। এরা তো মাঠ পর্যায়ে কাজ করতে পারবে না, এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়ে কাজ করতে পারবে না। হ্যাঁ, যারা বৃদ্ধ, প্রবীণ, তাদের মাথা আছে, অভিজ্ঞতা আছে, তারা আপনারা পিছনে সারিতে থেকে তাদেরকে পরামর্শ দেন, নতুন নেতৃত্বকে সামনে আনেন। এটা একটা সংস্কার মনে করেন। তারপর তাদের গঠনতন্ত্র এবং অন্যান্য বিষয়গুলো, তারা মাঠ পর্যায়ে যেসব চাঁদাবাজি, দখলবাজি হচ্ছে, এগুলোকে আপনারা কন্ট্রোল করেন, ডিসিপ্লিন আনেন, আইনা আপনারা নির্বাচনের জন্য আস্তে আস্তে প্রস্তুত হন। এইটা একটা। আরেকটা হচ্ছে যে, আমি আপনাকে মানলাম, আপনার থেকে একটা ভোট বেশি পাইলাম, দ্যাটস নট রাইট। বাংলাদেশের লোক কিন্তু এটা খাবে না আপনাদের। তো কাজেই আপনার যে পিস অফ কেক, এটা আপনি পাবেন, জনগণ আপনাকে দেবে। আপনার যেটা আপনি পাবেন, আমারটা আমি পাবো। কাজেই ওই দলকে অ্যাটাক করে, ওই দলকে কুৎসা রটাইয়ে কোনো লাভ নাই। নিজেরা ফাটাফাটি না করে, আমাদের জাতীয় ঐক্যের ভিতরে বিভাজন সৃষ্টি না করে, আপনারা যার যার অবস্থানে রাজনীতি চর্চা করুন। এটাই। আর ছাত্র রাজনীতি দলের ব্যাপারে অনেক কিছু বলছেন। আমি বলছি যে সবার রাজনীতি করার অধিকার আছে। আমাদের দেশে নতুন জেনারেশনের রাজনীতি নেতৃত্ব তৈরি হয় না, রাজনৈতিক দলগুলো করে না। গত 15 বছরে তৈরি হয়নি, না, এর আগেও হয়নি। তো আপনি দেখেন না, যে বড় বড় দলগুলো তাদের নতুন আছে, এই যে আন্দালিব, তারপরে ববি হাজ্জাজ, এদের মতো ইয়াং ছেলে আছে নাই, সবগুলো প্রবীণ। তো এই ধরনের এই একটা দল প্রথমবার বাংলাদেশে ইতিহাসে হচ্ছে, হোক, আমরা সবাই এদেরকে সাপোর্ট করি। এখন ওরা পারবে না, দিয়ে 2টা সিটও পাবে না, এই ধরনের কথা না বলে আমরা তাদেরকে তাদের কাজ করা ওয়েলকাম করি। সবাই, এভরিবডি ইজ ওয়েলকাম। তারা তাদের মেধা, মনন এবং প্রতিশ্রুতি দিয়ে যদি জনগণের হৃদয় জয় করতে পারে, সেটি তাদের সফলতা হবে। এবং আমরা যারা সমালোচনা করছি, আমরাও আমাদের মেধা, মনন এবং প্রতিশ্রুতি দিয়ে যদি জনগণের মাঝে টিকে থাকতে পারি, সেক্ষেত্রে কারোরই তো কোনো আপত্তি থাকবার কথা না। সবাইকে নিয়েই নতুন বাংলাদেশ আসলে। ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত HMR রকনউদ্দিন আপনাকে। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে সংঘাত নয়, দ্বন্দ্ব নয়, সমতার ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ, যে ঐক্যের বাংলাদেশ, যে নতুন সম্ভাবনার বাংলাদেশের স্বপ্ন 5 আগস্ট গোটা জাতি ঐক্যবদ্ধভাবে দেখেছে, সেই বাংলাদেশ গড়বার লক্ষ্যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মতো আমাদের জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। এখানে যদি কোনো ব্যত্যয় হয়, তাহলে বাংলাদেশ হেরে যাবে, আমরাও হারিয়ে যাব বিশ্ব মানচিত্র থেকে। আবারও আমরা অনেক পেছনে পড়ে যাব, যেখান থেকে আসলে সামনে এগোনো আমাদের জন্য অনেক কঠিন হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।